প্রবাসীরা চায় সবসময় দেশে ইনভেস্ট করতে, কিন্তু পারছে না, কারণ 60% প্রবাসী দেশে এসে ঠকতেছে, হয় মানুষ দ্বারা, না হয় প্রশাসন দ্বারা, না হয় তার আত্মীয় স্বজনের দ্বারা। পোল্যান্ডের লোক যাবে, বাংলাদেশে পোল্যান্ডের এম্বাসি নাই, সে টাকা খরচ করে দিল্লিতে যেতে হয়, সে এখান থেকে কলকাতা যাবে, বাধ্য কলকাতা যেতে, তারপর কলকাতা থেকে সে দিল্লি যাবে, দিল্লিতে গিয়ে 1-1.5 মাস থাকতে হবে, অ্যাপ্লাই করতে হবে। সো যদি দেশে আপনার এমবেসি থাকতো তাহলে এটা অনেকটা ইজি হবে। জনাব রিয়াজ, আমরা জেনেছি যে আপনি সম্প্রতি সরকারের কাছে একটা আবেদন জানিয়েছেন যে ইউরোপে আপনাকে এই সরকারের একটা পররাষ্ট্র বিষয়ক এই ধরনের উপদেষ্টা নিয়োগ করবার জন্য। আপনি এটা কি লক্ষ্যে এটা বলেছেন, এবং সেটা যদি সরকার রাজি হয় তাহলে আপনি কি করতে চান? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে আমি দীর্ঘদিন বাইরে থাকার কারণে অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি। আমার এই এক্সপিরিয়েন্স আমি চাচ্ছি যে দেশে জন্য কাজে লাগাতে। আমাদের বাংলাদেশে পৃথিবীর মধ্যে 195টা দেশ, আমাদের দেশে এমবেসি আছে মাত্র 48টা। আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আমাদের 3 গুণ এমবেসি। তো আমি চাই বা চেষ্টা করব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের এমবেসি আমাদের দেশে নাই। আমার সাথে পার্সোনালি বিভিন্ন দেশের পলিটিক্যাল লিডারদের সাথে কথা হয়েছে, ওনারা আমার পরিচিত, কেউ এখন মন্ত্রী হয়েছে, বাট আমার সাথে রিলেশন মন্ত্রী হওয়ার আগ থেকেই। সো যদি আমি কোনো দায়িত্ব না পাই, আপনার দায়িত্বে না যেতে পারি, দেন ভেরি ডিফিকাল্ট টু ডু সামথিং। মানে বেনিফিটটা কি হবে? আপনি বললেন যে অনেকগুলো দেশের আমাদের এখানে এম্বাসি নেই, যেমন আপনি উল্লেখ করেছেন পোল্যান্ড নেই, ক্রোয়েশিয়া নেই, এরকম বেশ কিছু দেশের। তো তাদের এম্বাসি এখানে এলে আমাদের উপকারটা কি? আমাদের উপকার হবে যখন একটা দেশের এমবেসি এখানে হবে, ওই দেশে কর্মসংস্থানের জন্য লোক যাওয়া খুব ইজি হবে। ধরে নেন আপনার পোল্যান্ডের এমবেসি বাংলাদেশে বর্তমানে নেই, ক্রোয়েশিয়ান এমবেসি নেই, রোমানিয়া নেই, মাসেদোনিয়া নেই, আর অনেক দেশ। তো এই অনেক দেশ আপনার, আমাদের দেশে 48টা এমবেসি আছে, আর যে কয়েকটা কনসুলেট অফিস আছে, ওইখানে ফোন দিলে আপনি কাউকে পাবেন না। অনলাইনে আমাদের দেশের যে ইমেইল গুলো দেওয়া আছে, যে ফোন নাম্বার গুলো দেওয়া আছে, 90% হচ্ছে ডেড, অথবা কোনো ফোন রিসিভ করে না, কোনো মেইলের উত্তর দেয় না। আপনি আজকে ইটালির যে কোনো একটা গভর্নমেন্টের একটা মেইল আজকে মেইল করেন, অন্তত আপনাকে থ্যাংক ইউ দিয়ে একটা তারা মেইল ব্যাক করবে যে আমি তোমার মেইলটা পেয়েছি, থ্যাংক ইউ। এইসব জিনিসগুলো আমাদের দেশে নাই। মানে আপনি আমাদের গভর্নমেন্টের যেসব অর্গানাইজেশন, রাইট। জি, আমরা আলোচনা করছিলাম যে এই এম্বাসিগুলো বাংলাদেশে হলে আমাদের উপকার। হ্যাঁ, বাংলাদেশে হলে আপনার এখন পোল্যান্ডের লোক যাবে, বাংলাদেশে পোল্যান্ডের এম্বাসি নাই, সে টাকা খরচ করে দিল্লিতে যেতে হয়, সে এখান থেকে কলকাতা যাবে, বাধ্য কলকাতা যেতে, তারপর কলকাতা থেকে সে দিল্লি যাবে, দিল্লিতে গিয়ে 1-1.5 মাস থাকতে হবে, অ্যাপ্লাই করতে হবে। 1000 জনের মধ্যে 10 জন ভিসা পায় না। তো ভিসা পায় না কেন সেটা আমি বলতে চাই না, এগুলো দরকার নাই। সো যদি দেশে আপনার এমবেসি থাকতো তাহলে এটা অনেকটা ইজি হবে, এবং আপনার পোল্যান্ড থেকে এই দেশে লোক আসবে, এদেশ থেকে পোল্যান্ডে যাবে, সরাসরি ট্যুরিস্ট ভিসায় যাবে, বেড়াইতে যাবে। পোল্যান্ড থেকে যথেষ্ট লোক আসতে পারবে ঘুরতে আমাদের দেশে, ট্যুরিজম সেক্টরটা ডেভেলপমেন্ট হবে। প্লাস এটার পাশাপাশি আপনার আমাদের দেশ থেকেও পর্যাপ্ত পরিমাণে লোক যেতে পারবে। মানে লোক যাওয়াতে একটা আছে, ইনভেস্টমেন্টেরও সুযোগ তো তৈরি হবে। অবশ্যই। আর আপনি যেটা বললেন যে এখান থেকে ইন্ডিয়া থেকে, অর্থাৎ দিল্লি থেকে ভিসা নিতে গেলে 1 মাস দেরি, আসলে তার আগেই তো দেরি এখানে শুরু হয়ে যায়, কারণ আপনি চাইলে ইন্ডিয়ান ভিসা এখান থেকে পাচ্ছেন না, সবাইকে দিচ্ছেও না। আপনাকে অ্যাপ্লাই করবার জন্য যে সেখানে যাবেন, অথবা ভিসা ফেস করবার জন্য যে ইন্টারভিউ দিতে যাবেন, সেই সুযোগই তো আপনি পাচ্ছেন না, কারণ ইন্ডিয়া আপনাকে ভিসা দিচ্ছে না সময়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনেক সমস্যা আপনার, ইভেন মালটা আমাদের দেশের পর্যাপ্ত, আমি আবারও বলছি, আমাদের দেশের পর্যাপ্ত সুযোগ রয়েছে, শুধুমাত্র কিছু ডিসিশন হয়তো কেউ জানে কেউ জানে না। বাট আমি মনে করি যে আপনার বেশ কিছু এমবেসি এখানে আসা দরকার, আর আসলে আমাদের জনশক্তি রপ্তানির যে সুযোগ অনেকাংশে বেড়ে যাবে। তো এইরকম একটা সুযোগ যদি আপনাকে দেওয়া হয়, অথবা যে কাউকে, বা অন্যান্য জায়গায় অন্যান্য রিজিয়নে যদি সরকার এরকম কাউকে দায়িত্ব দেন, অনারারি অ্যাডভাইজার অথবা যে কোনো ফর্মে দেন, তাদের তাহলে প্রায়োরিটির দায়িত্বগুলো কি হবে? প্রধান দায়িত্বগুলো কি হবে তাদের? আপনার ভাবনাটা কি সেটা নিয়ে? আসলে আমি দেখতেছি এটাকে একরকম ভাবে, এখন যিনি দায়িত্ব পাবেন উনি হয়তো ওটাকে দায়িত্ব মনে করবেন না, যেরকম হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে। কারণ আমরা প্রবাসীরা আমাদের জন্য কি করতে হবে বারবার বলার পরেও, আমি তো অনেকবার বলেছি, কেউ তো কর্ণপাত জীবনে করেনি, কারণ
ওনারা মনে করে যারা প্রবাসে থাকে তারা পড়ালেখা জানে না, তারা হচ্ছে সমাজের মানে একদম নিকৃষ্ট শ্রেণীর, নিচু স্তরের পারসেপশন। আমরা যারা প্রবাসে থাকি তাদেরকে তো দেশের মানুষ বলেই গণ্য করে না। আপনারা যারা এক্সপ্যাট্রিয়েট কমিউনিটি আছেন, তারা বাংলাদেশের ইকোনমিতে আরো বেশি কন্ট্রিবিউট করার জন্য আসলে কি কি করতে পারেন? অর্থাৎ বাংলাদেশের ইকোনমিকে একটু রিশেপ করবার জন্য আপনাদের আর কি ভূমিকা নিয়ে যেতে পারে? প্রবাসীদের ইনভেস্টমেন্ট দেশে আনার জন্য যে গভর্নমেন্ট অনেক সুযোগ দিতে পারে, বাট দিচ্ছে না। আপনার প্রবাসীরা চায় সবসময় দেশে ইনভেস্ট করতে, কিন্তু পারছে না, কারণ 60% প্রবাসী দেশে এসে ঠকতেছে, হয় মানুষ দ্বারা, না হয় প্রশাসন দ্বারা, না হয় তার আত্মীয় স্বজনের দ্বারা। তো এটার মধ্যে থেকে বের হয়ে আসতে হবে, এবং এখান থেকে বের হয়ে আসতে গেলে গভর্নমেন্টের ভূমিকা 99% থাকতে হবে। গভর্নমেন্টকে আগে আসতে হবে যে প্রবাসীদেরকে আমরা হেল্প করব, মুখে মুখে না, লোক দেখানো না, মায়া কান্না না, বাস্তবে। আমি তো কারো কাছ থেকে শুনিনি, আমি তো নিজেই জ্বলন্ত প্রমাণ যে দেশে একবার না, আমি মাসে একবার এসছি কিছু করার জন্য। চাই নিজের জন্য, চাই দেশের জন্য, চাই জনগণের জন্য কিছু করতে, কারণ আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব। পড়লাম, আর্ন করলাম, খেলাম, মরে গেলাম, কুকুর বিড়ালের মতো কবর দিয়ে দিবে, 10 দিন পরে ভুলে যাবে, দ্যাটস ইট। কিন্তু আমাকে বিতাড়িত করে যে আল্লাহ ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, এই জ্ঞানে যদি জনগণের জন্য যদি ভালো কিছু না করতে পারি, তাহলে তো জন্মটাই বৃথা। আর সেই জন্যই চেষ্টা করছি স্টিল নাও যে কিছু করতে হবে। যদি সুযোগ আসে তখন হয়তো দেখা যাবে যে কি করতে পেরেছি।